অনিলের মায়ের স্মৃতি ছিল লোককথা ও অন্ধবিশ্বাসের এক বিশাল ভাণ্ডার। ভূত আর দুষ্টু আত্মাদের নিয়ে এমন সব গল্প তিনি জানতেন যা শুনে আমরা মাঝে মধ্যেই অবাক হয়ে যেতাম। এক সন্ধেয় অনিলের বাবা শহরের বাইরে ছিলেন। কামাল আর আমাকে সেই রাতে অনিলদের ফ্ল্যাটে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। রাতের খাবারের আগে আমরা বারান্দায় বসেছিলাম। তখনই অনিলের মা আমাদের নানা ধরনের ভূতের গল্প শোনাতে শুরু করলেন। ঠিক সেই সময় বাড়ির কাজের মেয়ে মুলিয়া সবে স্নান করে বারান্দায় এসে দাঁড়ালো। তার লম্বা চুল খোলা ছিল। অনিলের মা সঙ্গে সঙ্গে বললেন, মা, এইভাবে চুল খোলা রেখো না, চুলটা বেঁধে নাও। মুলিয়া বলল, কিন্তু এখনো তো চুলে তেল দিইনি। তেল না দিলেও চলবে, কিন্তু সূর্য ডোবার সময় চুল খোলা রাখা একেবারে উচিত নয়। তুমি কি জানো না, জিন নামের এক প্রকার আত্মা আছে, তারা লম্বা চুল আর তোমার মতো সুন্দর কালো চোখের মেয়েদের প্রতি খুবই আকৃষ্ট হয়। সুযোগ পেলেই তারা তোমাকে তুলে নিয়ে যেতে পারে। মলিয়া ভয়ে চোখ বড় বড় করে ফেলল। কি ভয়ঙ্কর! সে তড়িঘড়ি নিজের চুল বেঁধে নিরাপদ থাকার জন্য ঘরের ভিতরে চলে গেল। কামাল, অনিল আর আমি একটা খাটিয়ায় বসেছিলাম। আমাদের ঠিক সামনেই আর একটি খাটিয়ায় বসেছিলেন অনিলের মা। বয়স তার 32-এর বেশি হবে না। অনেক সময় লোকজন তাকে অনিলের বড় বোন বলে ভুল করত। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি, আপনি কি সত্যি জিন দেখতে পারেন? তিনি শান্ত হয়ে বললেন, মাঝে মাঝে। আমরা আরো আগ্রহী হয়ে তার দিকে তাকালাম। তিনি বলতে শুরু করলেন, আমাদের এলাকায় একবার একজন গণিতের শিক্ষক ছিলেন। তার ছাত্রদের বয়সও তোমাদের মতোই ছিল। তাদের মধ্যে একটা ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল। একদিন সকালে ছেলেটি ক্লাসের এক কোণে বসেছিল। শিক্ষক তাকে ঘরের একেবারে শেষ প্রান্তে থাকা আলমারি থেকে একটা বই নিয়ে আসতে বললেন। সেই দিন ছেলেটির খুব আলসেমি হয়েছিল। সে নিজের জায়গা থেকে উঠলই না, শুধু চেয়ারে বসে থেকেই হাতটা আলমারির দিকে বাড়িয়ে দিল। আমরা বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর অনিলের মা বললেন, তার হাত ক্রমশ লম্বা হতে হতে প্রায় 4 গজ দূরের আলমারি পর্যন্ত পৌঁছে গেল। সে বইটি তুলে নিয়ে হাত গুটিয়ে এনে দিয়ে দিল বইটা। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। তখন সবাই বুঝতে পারল ছেলেটি আসলে একজন জিন। সেই কারণেই খেলাধুলা আর শরীর চর্চার মতো কাজে সে অন্য সবার চেয়ে এত বেশি দক্ষ ছিল। অনিল সঙ্গে সঙ্গে বলে উঠল, তাহলে আমিও যদি জিন হতাম, বিশেষ করে ভলিবল খেলায় কত সুবিধা হতো বলতো। অনিলের মা হেসে এবার আর এক ধরনের ভূতের গল্প শুরু করলেন। তিনি বললেন, মুজিয়া নামে এক দুষ্টু প্রেতাত্মা আছে। তারা নির্জন পিপল গাছের মধ্যে বাস করে। কেউ যদি তাদের বিরক্ত করে, তাহলে তারা গাছ থেকে হঠাৎ বেরিয়ে আসে, রাস্তার যানবাহন উল্টে দেয়। টোঙ্গা, গরুর গাড়ি, সাইকেল কিছুই তাদের হাত থেকে রেহাই পায় না। এমনকি একবার নাকি একটা বাঁশও মুজিয়ার কারণে উল্টে গিয়েছিল। তিনি আমাদের সতর্ক করে বললেন, রাতে যদি কোনো পিপুল গাছের নিচ দিয়ে যেতে হয়, তাহলে সাবধানে থাকবে। হাই তোলার সময় অবশ্যই মুখ ঢেকে রাখবে, অথবা সামনে আঙ্গুল দিয়ে টুক করে শব্দ করবে। যদি সেটা করতে ভুলে যাও, তাহলে মুজিয়া গাছ থেকে লাফ দিয়ে তোমার গলার মধ্যে ঢুকে পড়বে। তারপর তোমার হজম শক্তি একেবারে নষ্ট করে দেবে। কামাল এবার তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো।
সে বলল, আমার এক বন্ধু এক সকালে ঘুম থেকে উঠে দেখেছিল তার বিছানার মধ্যে একটা সাপ। অনিলের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, সে কি, সাপটাকে মেরে ফেলেছিল কি? না না, সাপটা পালিয়ে গিয়েছিল। অনিলের মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভালোই হয়েছে, ভোরবেলা সাপ দেখা নাকি সৌভাগ্যের লক্ষণ। তিনি আরো বললেন, যদি তাকে বিরক্ত না করো তাহলে সেও তোমাকে কামড়াবে না। রাত প্রায় 11টা হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আরো কয়েকটি ভূতের গল্প শুনলাম। তার মধ্যে একটি গল্প ছিল অনিলের ঠাকুমাকে নিয়ে। মৃত্যুর পরেও নাকি তার আত্মা একবার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে এসেছিল। গল্প যত বাড়ছিল, রাতের নীরবতাও যেন তত ভয়ঙ্কর হয়ে উঠছিল। অবশেষে কামাল আর আমি আমাদের জন্য নির্দিষ্ট করা ঘরে যাওয়ার কথা ভাবলাম, কিন্তু তখনও আমাদের মনে ভয় ছিল। অনিলের মা আমাদের সাহস দেওয়ার জন্য কয়েকটি মন্ত্রের ছড়া শিখিয়ে দিলেন, যাতে দুষ্ট আত্মারা আমাদের কাছে না আসে। আমরা একটা ছড়া আওড়ালাম, ভূত প্রেত পিশাচ দানা ছো মন্ত্র সব বেরিয়ে জানা। অর্থাৎ ভূত প্রেত পিশাচ আর অদৃশ্য আত্মা, মন্ত্রের জোরে তোমরা দূরে সরে যাও, আজ রাতে আর এসো না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতবার আমরা ছড়াটা পড়ছিলাম ততই যেন আমাদের ভয় বাড়ছিল। অবশেষে আমি বিছানায় শুয়ে পড়লাম। তবে শোয়ার আগে বিছানাটা ভালোভাবে পরীক্ষা করে নিলাম, যদি আবার কোনো সাপ লুকিয়ে থাকে। কিন্তু বিছানায় শোয়ার পরও আমার চোখে ঘুম এলো না। আমি এপাশ ওপাশ করতে লাগলাম, কখনো দেয়ালের দিকে তাকাচ্ছি, কখনো দরজার দিকে। সামান্য কোনো ছায়া নড়লেই মনে হচ্ছিল বুঝি কোনো ভূত ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কামাল আমার মন ভালো করার জন্য আস্তে আস্তে গান গাইতে শুরু করলো, কিন্তু তাতে ভয় কমার বদলে আরো বেড়ে গেল। নিস্তব্ধ রাত, চারদিক অন্ধকার। হঠাৎ ঠক 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 আমাদের ঘরের দরজায় কেউ কড়া নাড়ল। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। কামালের গান সঙ্গে সঙ্গে থেমে গেল। আবার ঠক ঠক। এবার দরজার ওপাশ থেকে অনিলের গলা শোনা গেল, দরজা খোলো। আমি দ্রুত উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখলাম অনিল আর মুলিয়া দাঁড়িয়ে আছে। দুজনের মুখই ভয়ে ফ্যাকাশে। অনিল বলল, তোমরা ঠিক আছো তো? তার গলাতেও আতঙ্ক স্পষ্ট। চলো আমাদের ঘরের দিকে চলে এসো, ওখানে সবাই একসঙ্গে থাকলে হয়তো নিরাপদ হবে। মুলিয়া আমাদের বিছানাগুলো নিয়ে যাবে। আমরা মুখে সাহস দেখানোর চেষ্টা করলাম, না না, আমরা একদম ঠিক আছি। কিন্তু সত্যি বলতে কি, তখন আমাদের কারোরই একা থাকতে ইচ্ছে করছিল না। শেষ পর্যন্ত অনিল আর মুলিয়া আমাদের প্রায় জোর করেই ঘরের অন্য পাশে নিয়ে গেল। আমরা সবাই যখন বিছানা সরিয়ে অন্য ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। অনিলের মা তখন আমাদের সঙ্গে ছিলেন না, তিনি আগের ঘরেই ছিলেন। কিছুক্ষণ পর সেই দিক থেকে হঠাৎ তার ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, রাজকি আর কামাল কোথায় গেল? আমরা সবাই থমকে গেলাম। তিনি আবার চিৎকার করে উঠলেন, ওদের বিছানাগুলো তো নেই। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। অনিলের মুখের রং আরো ফ্যাকাশে হয়ে গেল। মুলিয়া ভয়ে প্রায় কাঁপতে শুরু করলো। কি হয়েছে বুঝতে না পেরে আমরা সবাই দ্রুত বারান্দার দিকে ছুটলাম। ঠিক
তখনই অনিলের মা ঘর থেকে বেরিয়ে এলেন, আর আমাদের দেখে তিনি এমন একটা চিৎকার করলেন যে মনে হলো গোটা বাড়িটাই কেঁপে উঠল। কারণ তিনি ভেবেছিলেন রাস্কি আর কামাল সত্যি অদৃশ্য হয়ে গেছে, আর এখন দেখলেন আমরা দুজনেই পায়জামা পরে বারান্দার এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছি। ঘটনাটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লেগেছিল। আসলে অনিল আর মুলিয়া আমাদের ঘরের বিছানা সরিয়ে অন্য ঘরে নিয়ে গিয়েছিল, কিন্তু অনিলের মা সেই ব্যাপারখানা জানতেন না। তাই ঘরে ঢুকে বিছানাও আমাদের কাউকে দেখতে না পেয়ে তিনি ভেবেছিলেন ভূত প্রেত এসে আমাদের সত্যি হয়তো তুলে নিয়ে গেছে। ভয়ের চোটে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দীর্ঘ চিৎকার করে তিনি পাশের খাটিয়ার উপর ধপ করে বসে পড়লেন এবং প্রায় অজ্ঞান হয়ে গেলেন। আমরা তখন বুঝলাম সারা রাত ভূতের গল্প শুনে শুধু আমরাই ভয় পাইনি, অনিলের মাও শেষ পর্যন্ত নিজের গল্পের ভয়ে নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন। সেই রাতের পর থেকে আমরা আর কখনো রাতে অনিলের মাকে ভূতের গল্প বলতে দিইনি। শুনলেন রাস্কিন বন্ডের বারান্দায় ভূত। পরের সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে আসবো আমি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন। ধন্যবাদ।